তো আমি তোমাদের তৌফিক ভাইয়া। আজকের উদ্দেশ্য হচ্ছে দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায়ের শেষ অংশ। তোমরা আগের দুইটা ক্লাসে আমার একটা চ্যাপ্টারের উপর আমি 3টা ক্লাস নিচ্ছি। আমি তোমাদের আগেই বলছি যে আমি সহজ সহজ চ্যাপ্টার নিলে অনেকগুলো চ্যাপ্টার পড়াইতে পারতাম, তবে কঠিনটা পড়াই দিচ্ছি যাতে ভবিষ্যতে তোমাদের কাজে লাগে। তো সেই জিনিসটা মাথায় রেখে আজকে আমি পঞ্চম অধ্যায়ের লাস্ট ক্লাস নিচ্ছি। এরপরে ইনশাআল্লাহ পঞ্চম অধ্যায় নিয়ে কারো কোনো জায়গায় কোনো সমস্যা হবে না। তো তোমরা একটু জলদি জলদি ক্লাসে যুক্ত হয়ে যাও ইনশাআল্লাহ। এখনই আমরা ক্লাসটা শুরু করব। আজকের ক্লাসে বেশ কিছু অ্যানাউন্সমেন্টও আছে, তো আমরা অ্যানাউন্সমেন্টগুলোও খেয়াল করব এবং পড়াশোনাও করব, সবই করব আজকে আমরা মেইনলি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা যারা যারা সালাম দিচ্ছ সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। তো কী অবস্থা তোমাদের? ভালো আছো তোমরা? বাড়ির সবাই কেমন আছে? তোমাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম। অনেকেই আমাদের কাছে চলে আসছে, সবাই আমাকে এতগুলো সালাম দিচ্ছে। এতগুলো সালাম কেমনে একসঙ্গে নেই? সবাই আগে সালাম দিক, তারপর একসাথে ওয়ালাইকুম আসসালাম বলে দিব। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হ্যাঁ হ্যাঁ, আদাব আদাব আদাব। যারা আদাব দিয়েছো, নমস্কার দিয়েছো, সবাইকে একসাথে আদাব। যারা সালাম দিয়েছো সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া পরে চ্যাপ্টার 2 শুরু করলে ভালো হতো। আমি এটা নিয়ে চিন্তা করে রাখছি, তোমরা আরও ধামাকা পাবা, তোমাদের চিন্তা করার কোনো কিছু নাই, ধামাকা আরও হবে। সিভিক্স মানে ধামাকা হবে, তো তোমরা চিন্তা করো না। আমি তোমাদের এমন কিছু অন্তত এই ফ্রি ক্লাসগুলোতে দিব, তোমরা আজীবন মনে রাখতে পারবা, যতদিন এইচএসসি জীবন আছে আর কি। ঠিক আছে? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমাদের সবার কি অবস্থা? আমি তোমাদের একটা জিনিস আগে একটু সতর্ক করে দেই, যে আমি যা পড়াচ্ছি সেই জিনিসগুলা যদি ডে বাই ডে কমপ্লিট না করো, আলটিমেটলি তুমি ফাঁকিতে পড়বা। এবং নিজেকে ফাঁকি দেওয়ার মতো অন্যায় কাজ দুনিয়াতে একটাও নাই। নিজেকে ফাঁকি দেওয়ার মতো অন্যায় কাজ দুনিয়াতে একটাও নাই। ধরো তুমি রাতে তোমার আম্মু বলছে যে বাবা পড়ো, সমস্যা নেই, 2 দিন পরে পরীক্ষা। তারা ঘুমাইতে গেছে, ফোন চাপতেছ। তারা যেই ঘুম থেকে উঠছে তুমি আবার ফোনটা রেখে পড়াশোনা শুরু করছো। ফাঁকিতে কে পড়লো ভাই? ফাঁকিতে আলটিমেটলি কে পড়লো? তুমি তো পড়লা নাকি? পড়া তো তোমারই হইল না। তারা তো তাদের মতো তোমার পিছনে গরুর মতো খাটতেছে, গাধার মতো খাটতেছে যে আমার বাচ্চা পড়ুক, আমার বাচ্চা পড়ুক। ফাঁকিতে কে পড়লো? তুমি পড়লা। তো নিজেকে ফাঁকি দেওয়ার মতো গাধামি দুনিয়াতে একটাও নাই ভাই। আচ্ছা, আমাদের মধ্যে অনেকেই চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা দেখো, আমি তোমাদের ক্লাসের শুরুতে 2-3টা কথা বলি তোমাদেরকে। তোমরা কি হচ্ছে আমাদের এক্সাম, তোমাদের একটা মেগা এক্সাম নেওয়া হবে, এটা সম্পর্কে তোমরা জানো? তোমাদের যে একটা মেগা এক্সাম নেওয়া হবে, অর্থাৎ আমরা তোমাদের জন্য একটা মেগা এক্সামের ব্যবস্থা করছি। এক্সামটা 31 তারিখে অনুষ্ঠিত হবে এবং সেই এক্সামের ওপর ভিত্তি করে এক্সামটা হবে হচ্ছে বাংলা ইংরেজি আইসিটির ওপর এমসিকিউ এক্সাম হবে। তো এই এক্সামের ওপর যারা যারা হচ্ছে ফার্স্ট হবা, যারা যে ফার্স্ট হবা আর কি, তার জন্য তো স্মার্টফোন থাকতেছেই। তাছাড়া হুডি, বনিভাইয়ের লেখা ইউনিক বুক, তারপর হচ্ছে আরও জাতীয় যত গিফট আছে সবগুলোই তোমরা পাবা। এছাড়া একটা শর্ত আছে, যারা যারা এতদিন পর্যন্ত ক্লাসে অ্যাক্টিভ ছিল না, তারা যদি ফার্স্ট হও তারপরেও পুরস্কার দিব না। ধরো এতদিন পর্যন্ত আমি ক্লাসে অ্যাক্টিভ ছিলাম না, গ্রুপে আমার কোনো অ্যাক্টিভিটিই নাই, আমি কেউ না, কিন্তু পরীক্ষার প্রশ্নতে আমি 100-এ 100 পাইছি, আমি কি ভাইয়া ফোনটা পুরস্কার পাবো? পাবা না। পুরস্কার পাওয়ার একমাত্র এবং প্রথম শর্তই হলো এই গ্রুপে তুমি যে ক্লাস করছো, তুমি যে পড়াশোনা করছো, এটার প্রমাণ দিতে হবে। আমরা গ্রুপ অ্যাক্টিভিটি চেক করলে এটা দেখতে পারি যে কে কে কতটুকু অ্যাক্টিভ ছিল।
তো প্রস্তুতি নাও, দারুণ একটা পরীক্ষার আমরা আয়োজন করতে যাচ্ছি এবং আরও অনেক বেশি সারপ্রাইজ আছে। ক্লাসটা শুরু করি, তারপর বলবো। বাংলা, ইংরেজি, আইসিটি 3টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। যারা সালাম দিচ্ছে সবাইকে একসঙ্গে ওয়ালাইকুম আসসালাম। বাংলায় এমসিকিউ নাই, বাংলা ফার্স্ট পেপারে তো এমসিকিউ আছে, একবারে মারা দেবো একটা ক্লাসের শুরুতেই। ইংরেজির এমসিকিউ নাই, এমসিকিউ যদি বানাই দিই তাহলে সমস্যা আছে? নিচের কোনটা পাবেল, নিচের কোনটা আর্টিকেল বসাই দিলাম, সমস্যা আছে কোনো? কোনো তো সমস্যা নাই। একটা ভয়েস চেঞ্জ করতে দিলাম, সমস্যা আছে কোনো? নাই তো। মডিফায়ার চেঞ্জ করতে দিলাম, কানেক্টর চেঞ্জ করতে দিলাম, সমস্যা আছে কোনো? 4টা অপশন দিয়ে? নাই তো। এত বেশি মানে ইয়া হইলে তো সমস্যা। ভাইয়া এটা নাই, সেটা নাই, হ্যান নাই, তেনে। আগে পরীক্ষা শুরু কর, পড়াশোনা আগে কর, তার আগে নাই নাই নাই। আচ্ছা দেখো, আমরা আলোচনা শুরু করি তাহলে। আচ্ছা, আলোচনা শুরুর আগে আমাকে একটু বলো তো দেখি যে গত 2টা লেকচারে পঞ্চম অধ্যায় সম্পর্কে যা যা পড়াইছি তাদের মধ্যে তোমাদের কত পার্সেন্ট হয়েছে? সবাই পার্সেন্টেজটা লিখবা যে ভাইয়া যা যা পড়াইছেন সেখান থেকে 100% আমার কমপ্লিট, যার হয়নি সে 0% লিখবা। তবে রেশিও তোমরা দিয়ে দিবা যে ভাইয়া আমার 90% হয়ে গেছে, বা হচ্ছে ভাইয়া আমার 80% হয়ে গেছে, বা আমার 50% হয়ে গেছে, বাকি 50% করে ফেলবো। তোমরা নিজে নিজে সৎভাবে, যদি না পড়ে থাকো তাহলে যতটুকু পড়ছো বা যতটুকু পড়নি সেটাই হচ্ছে শতকরা দিবা। মিথ্যা কেউ বলবা না, ভাইয়ার কাছে ভালো হওয়ার দরকার নাই ভাই, আমার কাছে ভালো না, পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার দিকে ফোকাস দাও। তোমরা একটু আমাকে বলবা যে কার কত পার্সেন্ট পড়া হয়ে গেছে, একটু আমাকে বলো। আচ্ছা, আমি একটু নামটা পড়ি। আজকে আমার ফার্স্ট ক্লাসে স্বাগত। শাহনাজ পারভিন, শাবিদ আলী 50%, 90%, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আহ 50%, 75%, আলহামদুলিল্লাহ। নুসরাত, যারা বেশি পড়ছে তাদের নামই বলবো আজকে, যারা কম পড়ছে তাদের নাম বলবো না। নুসরাত, প্রিন্সেস বর্ষা, বর্ষা, তারপর হচ্ছে রাহুল, তারপরে হচ্ছে আর কে আছে? যারা বেশি পড়ছে তাদেরকে লিখতে হবে, যারা কম পড়ছে তাদেরকে তো লেখা যাবে না। দিবা, হয় নাই, বাদ। মহিলা, তারপরে হচ্ছে আর কে? যমুনা, নাইনটি পার্সেন্ট যারা আছে তাদেরকেই বেশি নিব আমি। এটা হচ্ছে মুস্কান, মুস্কান, এরপরে হচ্ছে মিলি, সব থেকে বেশি মিলি 98%, 98% কমপ্লিট, আলহামদুলিল্লাহ, খুবই ভালো হয়েছে। আচ্ছা, এরপরে আছে প্রীতি, আছে প্রীতি, খুবই ভেরি গুড, তোমাদেরকে দেখে ভালো লাগতেছে। এছাড়া আর কে আছে? 90%, 90%, ভেরি গুড ভাই, ভেরি গুড, জোস। ফারজানা, ফুল, ফুল 95%। এরপরে আছে খাদিজা, খাদিজা। এরপরে আছে আমাদের সঙ্গে আজমি, ওয়ালাইকুম আসসালাম। আমাদের রুহুল, সে হচ্ছে 90 আপ করে ফেলছে। আমি প্রিভিয়াস যে 2টা ক্লাস নিছি সেই 2টা ক্লাসের মধ্যে সে 90% পড়া কমপ্লিট করে ফেলছে। অনেক বেশি থ্যাংক ইউ তোমাকে। 70% আফরিন নূর, না ভাই 80% না হলে লিখবো না বোর্ডে নাম। আচ্ছা, ইভা, ইভা 80%, ভেরি গুড, ভেরি গুড। দেখো, এই এতগুলা কমেন্ট করলা তোমরা। প্রীতি, তোমার নাম লিখছি আপু, তোমার নাম লিখছি, থ্যাংক ইউ সো মাচ। নাইম নাম লিখছি ভাই, বোর্ডে খেয়াল করে যে নাইম লিখছি।
নাদিয়া, নাদিয়া থ্যাংক ইউ সো মাচ। নাদিয়া, তারপরে হচ্ছে কারিমা, থ্যাংক ইউ সো মাচ কারিমা। তারপর হচ্ছে লাবণী। তোমাদের কাছে এটা সময় নষ্ট মনে হচ্ছে, কিন্তু আলটিমেটলি আমি কেন লিখতেছি আমি একটু বলতেছি। আচ্ছা, রুহুল, আরেকজন আছে রুহুল আমিন, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। এরপরে আচ্ছা, এরপরে আর কেউ নাই মনে হচ্ছে, যাই হোক। আচ্ছা, সাবিকুন নাহার লিখে ফেললাম, সাবিকুন। আর হচ্ছে এখানে কি আছে, ইশরাত, ইশরাত। আচ্ছা, জান্নাতুল, এখন সবাই বাইরে হচ্ছে কেমনে, জান্নাতুল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইন্ড এখানেই শেষ। আচ্ছা এখানেই শেষ। আচ্ছা, ইনায়া আছে, এই যে লিখে ফেললাম, লাস্ট নাম লিখে ফেললাম, ইনায়া জাহান। আচ্ছা ঠিক আছে। মার্জিয়া 100%, কংগ্রেচুলেশন, থ্যাংক ইউ সো মাচ। এই যে তোমারটা লিখে ফেললাম। আচ্ছা, আর কারো নাম লিখবো না, এখানেই শেষ। দেখো খেয়াল করো, এখন আমার লাইভে ক্লাস করতেছে কতজন? এখন আমার লাইভে সুমাইয়া হক, তোমার নামও নিলাম। আচ্ছা, নুসরাত ঐশী, তোমার নামও নিলাম। যাই হোক, আচ্ছা পলি, তোমার নামও নিছি। আরে ভাই, আচ্ছা আমি বলি, হ্যাঁ, নাম লেখাটা ইনফ্যাক্ট না, আমি কেন বলি সেটা একটু তোমাদেরকে দেখো। এখন আমার লাইভে আসে হচ্ছে সম্ভবত 461 জন, ঠিক আছে? আমার লাইভের এখন টোটাল মেম্বার কত? 461 জন। কিন্তু এখানে দেখো বোর্ডে সর্বোচ্চ 20টা নামও আমি লিখতে পারতেছি না, মানে 20টা নামও লিখতে পারতেছি না। কারণ এখন একটা জিনিস দেখো, না লিখতে পারার কারণটা কি তোমাদেরকে আমি একটু জিনিসটা বলি। হ্যাঁ, তোমরা মনে করো যে ভাইয়া এগুলা মনে হয় এমনি এমনি বলতেছে। এই যে পঞ্চম অধ্যায়ের টোটাল স্লাইড সংখ্যা হচ্ছে 76 স্লাইড। এখানে 20%, 20 জন স্টুডেন্ট, তারা 80 to 95 অর 99 পর্যন্ত, 95 হচ্ছে 4-5 জন ছিল, 99 একজন ছিল, বাদ বাকি সবাই 80 to 100, মানে এর মধ্যে মাঝখানে 95 এর মধ্যে। বাকি যে লাইভের ভেতর 480 জন আছে, এই 480 জন কি করছে? আমি তো সবাইকেই পড়াইছি। আমি তোমাদের বারবার বলি যে আমি চাইলে কিন্তু অন্য কোনো অধ্যায়ও শুরু করতে পারতাম, যে অধ্যায়টা দিয়ে আমি সহজে পার হতে পারতাম, যে অধ্যায়টা আমাকে পড়ানো কম লাগতো, যে অধ্যায়টা আমার পরিশ্রম করা কম লাগতো। আমি কেন এই অধ্যায়টা চুজ করছি বলো তো দেখি? চুজ করার কারণটাই হচ্ছে যে ভবিষ্যতে যেন তোমাদের এটা নিয়ে মানে সাফার করতে না হয়, যেন ভবিষ্যতে আর কারো কাছে নাও পড়তে হয়। এই স্লাইডে আমি আমার পেইড ব্যাচেও পড়াবো, সেম স্লাইড পড়াবো, আমি একদম সেমভাবে বানাইছি যে তোমাদের যেন ভবিষ্যতে এই জিনিসটা কাজে লাগে। কিন্তু দেখো এখানকার 460 জন স্টুডেন্টে কি করছে? যা পড়াইছিলাম সেটা কমপ্লিট করে নেই। অনেক অজুহাত। এখন আমি বলি যে কেন পড়া নেই? ভাইয়া নেট ছিল না, ভাইয়া বাসার এই কাজ, ওই কাজ, এই সাবজেক্ট, এটা করতে করতে সময়টা চলে যাবে। আর বাদ বাকি সবাই দেখো। তাহলে তোমরা যদি এইভাবে ফাঁকি দাও নিজেকে, আমি ক্লাসের প্রথমেই বলছি যে তুমি যদি ফাঁকি দাও, এখন এই ফাঁকিতে কেউ পড়বে না, এই ফাঁকিতে একমাত্র তুমিই পড়বা। অন্যের জন্য যে গর্ত খোঁড়ে সে গর্তে সে নিজেই পড়ে, কারণ তার নিয়তটা ভালো না। তুমি ভাবতেছো যে পড়লাম না, হ্যান করলাম ত্যান করলাম, কিন্তু আলটিমেটলি লাভটা কি হলো? কোনো লাভ হয় নাই। কিন্তু এই যে দেখো, আমি আজকে বোর্ডে তোমার নামটা, এটা একটা লজ্জার বিষয়। দেখো আমি ক্লাস যখন করাইছি সবাই বলছো ভাইয়া বুঝতে পারছি, কিন্তু সবাই কিন্তু পড়ো নাই। আমি তোমার নামটা কিন্তু আজকে বোর্ডে তুলতে পারলাম না। আজকে অনেকজন কমেন্ট করছে যে ভাইয়া 70% হয়ে গেছে, 70% হয়ে গেছে। তো এই 70% যে হয়ে গেছে, তো আমি তার নামটা বোর্ডে কেন তুলে নেই? না তোলার কারণ হচ্ছে আমি বলছি 80% আপ যাদের, তাদেরকে শুধু নিব, তাছাড়া কাউকে নিব না। তারপরে লাভটা কি হলো? সে পড়ার পরেও কিন্তু অংশ নিতে পারলো না। এই জন্য বলতেছি, দয়া করে 5 অধ্যায়ের যতগুলা ক্লাস আছে, 3টা ক্লাসই করবা। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষায় কমনও আসবে, অন্তত বুঝতেও পারবা। হাত জোর করে বললাম, অন্তত একটু পড়াশোনা করো। আমি ক্লাসে চলে যাচ্ছি।
আচ্ছা, আজকে আমাদের 25টা স্লাইড পড়া, তা আশা করি 25টা স্লাইডে তোমরা আমার সঙ্গে থাকবা, আর ইনশাল্লাহ আমি আজকে তোমাদের এই অধ্যায়টা শেষ করে দিব, ঠিক আছে? তাই এটা নিয়ে আর তোমাদেরকে সমস্যাগ্রস্ত হতে হবে না, তোমার তো ক্লাসের সঙ্গে থাকিও। দেখো 5 অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে, এই জন্যই তো 5 অধ্যায়টা পড়াচ্ছি ভাই। আমি প্রথম থেকে হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করতেছি যে তোমরা 5 অধ্যায়টা একটু ভালো করে পড়ো, কারণ আলটিমেটলি বই যখন পড়তে যাবা, বইয়ে অনেক পৃষ্ঠা, এরকম সহজ করে বইয়ে দেয়া নাই ভাই। আমি পৌরনীতি পড়াই 4 বছর থেকে, আমার পৌরনীতি ফেভারিট একটা সাবজেক্ট, তো আমি জানি যে কোথায় থেকে কতখানি অধ্যায় পড়লে স্টুডেন্টের উপর প্রেশারটা আসবে। আমি সেই জায়গা থেকেই বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছিলাম। আসো আমরা আলোচনা শুরু করি, অনেক সময় নষ্ট গেল, আমি আন্তরিকভাবে দুঃখিত তোমাদের সবার কাছে। দেখো আজকে আমাদের আলোচনার বিষয় প্রধানমন্ত্রী থেকে আমাদের আলোচনা শুরু হবে। বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা চালু আছে। এখন তোমরা প্রশ্ন করতে পারো, আমি তোমাদের ঢালা পড়িয়ে যাব, কোনো জায়গায় সমস্যা হলে আমাকে প্লিজ একটু বলবা, সমস্যাটা বলবা, ভাইয়া ওটা বুঝিনি বললে আমি বুঝতে পারবো না। দেখো প্রথম কথা কি বললাম, যে বাংলাদেশ একটা সংসদীয় সরকার ব্যবস্থা। সংসদীয় সরকার ব্যবস্থা কি হয়, যেখানে ধরো কি থাকে, যেখানে এমপি থাকে, মন্ত্রী থাকে, কিংবা পিএম থাকে, তারপর হচ্ছে প্রেসিডেন্ট থাকে, যারা এখানে থাকে আর কি, আমাদের মতো যেটা দেশ আর কি, সেগুলো হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থা। প্রধানমন্ত্রী হচ্ছে সংসদের প্রধান বা চিফ এক্সিকিউটিভ এবং শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু। তাহলে এমসিকিউতে যদি আসে যে শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু কাকে বলা হয়, উত্তরটা হচ্ছে প্রধানমন্ত্রী। সংবিধানের 55(2) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রী কর্তৃক তার কর্তৃত্ব এই সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতায় প্রযুক্ত হবে। অর্থাৎ কি, প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা কোনটা, যে শাসন বিভাগের যে প্রধান হবে তিনি কি হবে, তিনি হবে হচ্ছে প্রধানমন্ত্রী, কারণ তার হাতে কি নির্বাহ করার ক্ষমতা। আচ্ছা, শাসন বিভাগের কাজ কি? শাসন বিভাগের কাজ হচ্ছে আইন বিভাগ যে আইনটা তৈরি করে দিল সেটা কি জনগণের ওপর লাঘব করা, অর্থাৎ জনগণের ওপর কার্যকর করা। তাহলে জনগণের ওপর যদি কার্যকর করতে চাই তাহলে আমাকে কি বলবো, তাহলে আমি শাসন বিভাগ হলে আমার নাম হবে কি নির্বাহী বিভাগ। তাহলে এই নির্বাহী বিভাগের প্রধানমন্ত্রী হবে হচ্ছে হেড, সে কথা সংবিধান বলে দিছে। আমার যে কথাটা বুঝবা না সে কথাটা রেকর্ড ক্লাসে আবার পড়বা, বুঝে যাবা ইনশাল্লাহ। নিয়োগ পদ্ধতি কী হবে বা মেথড অফ অ্যাপয়েন্টমেন্ট কি, রাষ্ট্রপতি সেই সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করবেন যিনি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন হিসেবে প্রতীয়মান হবে। আচ্ছা ধরো একটা সংসদে, ধরো এন নামক একটা দল, কয়টা আসন পাইছে, 223টা আসন পাইছে, কত 300 আসনের মধ্যে। আচ্ছা একটা দল যদি 300 আসনের মধ্যে 223টা আসন পায় তাহলে তাদেরকে সংখ্যাগরিষ্ঠ আমরা বলবো না? হ্যাঁ, তাহলে এই যে 223টার মধ্যে একজন তো সভাপতি আছে তাই না, সেই একজনকেই তো 223টা মেম্বার কি বানাবে, প্রধানমন্ত্রী বানাবে। তাহলে এই নিয়োগটা কে দেবে, এই নিয়োগটা দেবে হচ্ছে আমাদের রাষ্ট্রপতি। সাধারণত জাতীয় নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠ দলের সংসদীয় নেতা প্রধানমন্ত্রী। সংখ্যাগরিষ্ঠ দল বলতে কি বোঝাচ্ছে, যে 300 আসনের মধ্যে যারা 223টা আসন পাইছে তাদেরকে আমরা সংখ্যাগরিষ্ঠ বা বড় দল বলবো না, নাকি যে একটা আসন পাইছে তাকে প্রধানমন্ত্রী ঘোষণা করব, এরকম সম্ভব না আসলে। তো এই জন্য বলছে যে সংখ্যাগরিষ্ঠ দলের যে সংসদীয় নেতা হবে তাকে প্রধানমন্ত্রী সিলেক্ট করবে। এখন কথা হচ্ছে ভাইয়া সবাই সমানে 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 আসন পাইছে, 300 আসনে প্রত্যেকটা দল 50-50 করে আসন পাইছে, ঠিক আছে, 50-50 করে আসন পাইছে। তো এখন ভাইয়া তাহলে প্রধানমন্ত্রী কি হবে, তাহলে দেখো এই 50 জনের মধ্যে দেখবা তোমার ক্লাসে 300 জন স্টুডেন্ট আছে, কিন্তু লিডার দেখবে একজনের মধ্যে লিডারশিপ কোয়ালিটি আছে, যে কোনো জায়গায় গেলেই বলবে হ্যাঁ চলো মাতবরি করি, যে কোনো জায়গায় কিছু করতে গেলে হ্যাঁ চলো মাতবরি করি, হ্যাঁ যাচ্ছি, এই আসো 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 আমার পেছনে আসো সবাই। মাতবর প্রত্যেকটা ক্লাসে থাকেই দেখবা। এই মাতবরগুলা আমরা যখন সরকার গঠন করতে যাব তখনও দেখা হবে যে এই 300 আসনের মধ্যে কোন লোকটাকে সবাই একটু বেশি বেশি মানতেছে, কোন লোকটার কথা সবাই একটু বেশি বেশি শুনতেছে, রাষ্ট্রপতি সেই ব্যক্তিটাই কি করবে, প্রধানমন্ত্রী ঘোষণা করে দিবে। কোন পরিস্থিতিতে, যখন দেখবে প্রত্যেকটা দল সমান সংখ্যক আসন পাইছে। বইয়ের ভাষায় তাহলে কি, তবে কোনো দল যদি স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পায় তখন রাষ্ট্রপতি আস্থাভাজন সদস্যদের নির্ধারণে তার বিবেচনা প্রয়োগ করতে পারবেন, যে যখন হচ্ছে ক্রুশিয়াল মোমেন্ট তখন কি রাষ্ট্রপতি সিদ্ধান্ত দেবে। এবার আসো মেয়াদকাল। প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে যদি তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেন, অর্থাৎ প্রধানমন্ত্রী থাকবে না যদি না সে কি রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দিয়ে দেয়। তিনি সংসদ সদস্য না থাকেন, বলে যে না আমি সংসদ সদস্য থাকবে না, অর্থাৎ কি এমপি হতে গেলে
এমপি হতে গেলে আগে কি হতে হবে? নির্বাচিত হতে হবে। নির্বাচিত হওয়ার পরের ধাপ কি? এমপি হওয়া। কিন্তু প্রধানমন্ত্রী হতে গেলে প্রথম কাজ কি? আগে এমপি হওয়া। ঠিক আছে, এখানে একটা কথা আছে যে প্রত্যেকটা পিএম বা প্রাইম মিনিস্টারই এমপি, কিন্তু প্রত্যেকটা এমপি প্রাইম মিনিস্টার না। কথা কি ক্লিয়ার? কারণটা কি? আচ্ছা, এই যখন সংসদ সদস্য ছিল, যখন সবাই মিলে নির্বাচিত করো, তারপরে না প্রাইম মিনিস্টার হয়েছে? তার আগে কি হয়েছে? হয় নাই। আচ্ছা, প্রত্যেকটা এমপি কি প্রাইম মিনিস্টার? না। তার মানে প্রধানমন্ত্রী হতে গেলে প্রথম কাজ কি হতে হবে? তাকে সংসদের সদস্য হতে হবে। যদি সংসদের সদস্যই না হয়, তাহলে সে কখনো প্রধানমন্ত্রী হইতে পারবে না। তিনি সংসদের আস্থা হারান, তখন তাকে পদত্যাগ করতে হয় অথবা সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে হয়। নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি কার্যভার পালন করবে। অর্থাৎ কি, তার উপর যদি সংসদের আস্থা না থাকে, তাহলে সংসদটা ভেঙে দেওয়া হলো, ভেঙে দিয়ে কি নতুন নির্বাচন হবে, নতুন নির্বাচন হওয়া পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী থাকবেন, তারপরে তাকে প্রধানমন্ত্রী থেকে অপসারণ করা হবে। প্রধানমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও ভূমিকা। মন্ত্রিসভা গঠনের ভূমিকা, কার্যত প্রধানমন্ত্রী মন্ত্রিসভা গঠন করবে। তাহলে মন্ত্রিসভা কে গঠন করবে? প্রধানমন্ত্রী গঠন করবে। তিনি সংসদ সদস্যের মধ্যে মন্ত্রী বাছাই করে রাষ্ট্রপতির অনুমোদনে নিয়োগ করেন। সংসদ সদস্য নন এমন কিছু ব্যক্তিকেও তিনি একাধিক 1/10 মন্ত্রী করা যায়, তাদেরকে টেকনোক্র্যাট মিনিস্টার বলা হয়। এখন কথা হচ্ছে, কিছু মানুষজন আছে যারা ধরো বিজ্ঞানী, ঠিক আছে, কিছু মানুষজন আছে যারা বিজ্ঞানী, তারা কি তাদের এলাকার কেউ চেনে না, কিন্তু বিশ্বের অনেক নাম করা একটা বিজ্ঞানী। এখন সরকার মনে করলো যে ওই লোকটাকে যদি আমি বিজ্ঞান মন্ত্রী হিসেবে দিয়ে দিই বা আইসিটি মিনিস্টার হিসেবে দিয়ে দিই, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে সরকার চাইলে এরকম ব্যক্তিকে এনে মন্ত্রী পদ দিতে পারে, তবে সেটা হবে কি 1/10 মানে টোটাল সংসদের সদস্যের 1/10 হবে এরকম মন্ত্রীরা, যারা কি ইলেকশন ছাড়াই এমপি হইতে পারবে। তাদেরকে কি টেকনোক্র্যাট মিনিস্টার বলা হয়। ঠিক আছে, টেকনোক্র্যাট মিনিস্টার। মন্ত্রিসভার নেতা, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান। তিনি মন্ত্রীদের কাজ বন্টন, সভা আহ্বান, কার্যসূচি নির্ধারণ এবং তত্ত্বাবধান করেন। প্রয়োজনে তিনি মন্ত্রীদের পদত্যাগ করতেও বাধ্য করতে পারেন। এজন্য বলা হয় যে কেস্টোন অফ দ্য ক্যাবিনেট আর্ট, অর্থাৎ মন্ত্রিসভার প্রধান ভিত্তি স্তর। তাহলে এটা একটু তোমরা স্ক্রিনশট তুলে নাও, খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এটা কাকে বলা হয়, এটা কাকে বলা হয়। তোমাদের কিন্তু এটা কিন্তু হচ্ছে উক্তি হিসেবেও পরীক্ষায় আসতে পারে। ডান, আচ্ছা ঠিক আছে, ডান। আচ্ছা, এবার দেখো পরবর্তী অংশ। আচ্ছা, একটু কমেন্টটা চেক করে নেই, কোনো দুর্নাম করতেছে কিনা আমার নামে। আচ্ছা, এই যে দেখো, একজন হচ্ছে স্বৈরাচার হাসু আপা এমনি নিয়োগ করতো। একটু ভুল বলছো তোমরা, হাসু আপার নিয়োগ পদ্ধতিটা একটু আলাদা ছিল। এটা হচ্ছে কি, এখানে সংসদের আসন বলা হয়েছে কত, এখানে বলছে 1/10, কিন্তু হাসু আপা কি করতো? হাসু আপা করতো 10/10। সমস্যা নাই, নেট একটু ঝামেলা করতেছে, তবে আমরা নেটকে এখনই ঠিক করে ফেলবো, কোনো চাপ নাই। এই তো সেট আপ হয়ে গেছে। আচ্ছা, পরের অংশে আমরা আসি। পরের অংশ কি বললো? জাতীয় সংসদের নেতা কি? জাতীয় সংসদের কার্যক্রম পরিচালনায় তিনি মুখ্য ভূমিকা পালন করবে কে? প্রধানমন্ত্রী।
সংসদ অধিবেশনের আহ্বান, মেয়াদ নির্ধারণ, আলোচ্য বিষয় ইত্যাদি বিষয়ে তার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। তিনি দলীয় হুইপের মাধ্যমে সংসদ সদস্যদের আচরণ নিয়ন্ত্রণ করেন। প্রয়োজনে রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ দিতে পারেন, অর্থাৎ কি ক্রুশিয়াল সময়ে। হুইপ হলো কি? এখন কথা হচ্ছে ভাইয়া হুইপ জিনিসটা চিনি না, এই জন্য আমি হুইপটা আলাদা লিখে দিচ্ছি, এটা বইয়ে পাবা না। হুইপ হলেন এমন একজন সংসদ সদস্য যিনি সংসদে তার দলের অন্যান্য সদস্যদের উপস্থিতি শৃঙ্খলা, ভোটদান, আচরণ নিয়ন্ত্রণ করে এবং দলীয় নীতির প্রতি আনুগত্য বজায় রাখেন। প্রতিটি দলে, বিশেষত সরকার এবং বেসরকারি দলে, তাদের সংসদীয় দলের মধ্যে কয়েকজন সদস্যকে হুইপ হিসেবে মনোনীত করা হয়। সরকারি দলের প্রধান হুইপকে বলা হয় চিফ হুইপ। চিফ হুইপ সাধারণত মন্ত্রী পর্যায়ের মর্যাদা ভোগ করে। খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। পরীক্ষায় কিন্তু হুইপ কাকে বলে এটা কিন্তু ক নাম্বারে আসতে পারে, একটু খেয়াল রাখো। হুইপ কাকে বলে ক নাম্বারে আসতে পারে। রাষ্ট্রপতির পরামর্শদাতা কি? প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মন্ত্রিসভার মধ্যে যোগাযোগ রক্ষা করে। তিনি আর রাষ্ট্রপতিকে সংসদ অধিবেশনে নীতি প্রশাসনিক পরামর্শ প্রদান করে। সংবিধানের 48(5) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে রাষ্ট্রীয় এবং পররাষ্ট্রনীতি বিষয়ে অবহিত করে থাকেন। তাহলে চিন্তা করে দেখো, এখানে কিন্তু কয়েকটাই কিন্তু সংসদের মানে অনুচ্ছেদ দেওয়া আছে, এগুলো মুখস্থ করবা। যে ভালো বেশি অনুচ্ছেদ দিতে পারবা সে তত বেশি নাম্বার পাবা। নিয়োগ সংক্রান্ত ক্ষমতা খেয়াল করো। রাষ্ট্রপতি উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়োগ দেন প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে। উচ্চপদস্থ নিয়োগ যেমন কি? যেমন সেনাপ্রধানের নিয়োগ। সেনাপ্রধানের নিয়োগের সময় রাষ্ট্রপতি কার পরামর্শ নেয়? প্রধানমন্ত্রীর পরামর্শ নেয়। অর্থাৎ নিয়োগ কার্যত প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী যাকে বলে যে একে নিয়োগ দাও, রাষ্ট্রপতি তাকেই নিয়োগ দেয়। এটা হচ্ছে সিস্টেম। দলীয় নেতা কি? রাষ্ট্রপতি তার রাজনৈতিক দলের প্রধান, প্রধানমন্ত্রী তার রাজনৈতিক দলের প্রধান। তিনি দলের ঐক্য রক্ষা, ভাবমূর্তি উন্নয়ন, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনায় করেন। আধুনিক সংসদীয় গণতন্ত্র নির্বাচন মানে প্রধানমন্ত্রীর নির্বাচন। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। জাতির নেতা প্রধানমন্ত্রী শুধু দল বা সংসদের নয়, পুরো জাতির নেতা ও পথ প্রদর্শক। তিনি জাতীয় ঐক্য, নিরাপত্তা, সংহতির প্রতীক। প্রধানমন্ত্রীর পদমর্যাদা কি? সংসদ অনুযায়ী প্রধানমন্ত্রী মুখ্য নির্বাহী। তাহলে বাংলাদেশের মুখ্য নির্বাহীর নাম কি? প্রধানমন্ত্রী। তিনি সরকারের কেন্দ্রীয় স্তম্ভ এবং মন্ত্রিসভার মূল চালিকা শক্তি। এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। তাই তাকে তুলনা করা হয় হি ইজ দ্য সান অ্যারাউন্ড হুইচ পলিটিক্যাল প্ল্যানেট রিভলভ। অর্থাৎ তিনি কি? মন্ত্রিসভার মধ্যে বিরাজমান একটা চাঁদ, তাকে চাঁদের মতো তুলনা করা হয়। অর্থাৎ এখন কি হয়েছে ঘটনা, যে এখন প্রধানমন্ত্রীর কথা শুনলেই সবার চেহারায়, সবার মাথার মধ্যে কি কাজ করে? হাসু আপার কথা মনে হয়। মানে তোমাদের জেনারেশনটা এত বেশি হাসু আপাকে দেখছো যে প্রধানমন্ত্রী নামটা যখনই হচ্ছে মাথায় কাজ করে তখনই মনে হয় এই হাসু আপা মনে হয় চলে আসলো। এটা অনেকেরই হয়, দেখো না তোমরা, অনেকেরই দেখবা যে অনেক বড় একটা ভাষণ দিছে, ভাষণ দেওয়ার পরে বাংলাদেশ জিন্দাবাদ বলা দেখবে, জয় বাংলা, বাংলাদেশ জিন্দাবাদ এরকম বলে। কিন্তু যেরকম ওই যে মীর মুগ্ধর যে ভাই আছে, মীর স্নিগ্ধ নাকি কি নাম, এই হালার পুতো কিন্তু দেশ নেত্রী শেখ, মানে সবারই মুখের মধ্যে একটাই নাম ঢুকে গেছে, শেখ হাসিনা ঢুকে গেছে। 17 বছর ধরে এত বেশি স্লোগান মারছে যে গত 1 বছর আর পরিবর্তন হয় নাই। তো অন্য কারো নাম নিতে গেলেও বারবার চলে আসে বাংলাদেশ জয় বাংলা, এই ভিডিও বন্ধ কর, এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায় আর কি। তবে এরকম হাজার ভিডিও আছে, হাজার ভিডিও আছে। আচ্ছা, এবার আসো পরবর্তী অংশ, বাংলাদেশের বিচার ব্যবস্থার কাঠামো কিরকম একটু খেয়াল করো। স্তরভিত্তিক কাঠামো। বাংলাদেশের বিচার বিভাগ একটি স্তরভিত্তিক কাঠামোতে গঠিত, অর্থাৎ এখানে উচ্চ আদালত থেকে শুরু করে নিম্ন আদালত পর্যন্ত ধাপে ধাপে আদালতগুলোর অবস্থান রয়েছে। যেরকম সর্বোচ্চ আদালত কি? বাংলাদেশের সুপ্রিম কোর্ট, যাকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটা নাম হচ্ছে হাইকোর্ট বিভাগ। আর জেলা পর্যায়ে কি আছে? তাহলে জেলা পর্যায়ে হচ্ছে জেলা জজ আদালত। জেলায় কি 3টা আছে, একটা হচ্ছে জেলা জজ আদালত, দেওয়ানি মামলার বিচার এখানে করা হয়। সেশন জজ আদালত ফৌজদারি মামলার বিচার করা হয়। আর সাব জজ এবং সহকারী আদালতে ক্ষুদ্র দেওয়ানি মামলার বিচার। অর্থাৎ বাদ বাকি দুনিয়ার যত মামলা আছে এই দুটাকে ভাগ করা হয়েছে কি শুধু হচ্ছে জেলা জজ আদালতে এবং সাব জজে।
আর শুধু ফৌজদারি মানে অপরাধ করছে, ক্রাইম করে ফেলছে, এরকম মামলা করা হয় হচ্ছে সেশন জজ আদালতে। তো এটা একটু মাথায় রাখবা, এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। জয় বাংলা, জিতবে এবার নৌকা, জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। এটা বললে এখন জেলে পাঠাই দেবে, তবে গানটা খুব পিনিকের। দেখো, স্থানীয় পর্যায়ে কোনটা? ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সালিশি আদালত, যা ছোটখাটো পারিবারিক এবং সামাজিক বিরোধ নিষ্পত্তি করে থাকে। এছাড়া বিশেষ কিছু আদালত রয়েছে, যেমন নারী শিশু দমন ট্রাইব্যুনাল, শ্রম আদালত, শিশু দমন দুর্নীতি দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল ইত্যাদি। এখন কথা হচ্ছে ট্রাইব্যুনাল জিনিসটা কে কে বোঝো বলো তো দেখি একটু, ট্রাইব্যুনাল জিনিসটা কে কে বুঝো? ট্রাইব্যুনাল কাকে বলে কেউ বুঝো? আচ্ছা দেখো, ট্রাইব্যুনাল জিনিসটা আমি তোমাদেরকে একটু বুঝাই দিই। দেখো, ট্রাইব্যুনাল বলতে এমন একটা অবস্থা বোঝায় যখন দেখো বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ কেস এখন আটকায় আছে, কিন্তু দেখো শেখ হাসিনার যে কেসটা ছিল সেই কেসটার শুনানি খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হাজিরা নেওয়া হলো, হওয়ার পরে হচ্ছে কি করলো, তাড়াতাড়ি হচ্ছে শেখ হাসিনার মামলাটা করা হলো। তাহলে দেখো, বিশেষ ব্যক্তিবর্গের জন্য আলাদা করে যে কোর্ট তৈরি করা হয়, কোর্ট মানে কি, কোর্টের সময় এগিয়ে আনা হয় বিশেষ ব্যক্তিবর্গদের জন্য, সেটাকে ট্রাইব্যুনাল বলা হয়। যে কোনো একটা নির্দিষ্ট মামলাকে কেন্দ্র করে ওই মামলাকেই তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটানোর জন্য যে আদালতটা করা হয় তাকে ট্রাইব্যুনাল বলা হয়। আর ফৌজদারি বলতে গেলে ক্রাইম করা, ক্রাইম মানে অপরাধ করা। ধরা কেউ অ্যাসিড নিক্ষেপ করছে, কেউ নারী নির্যাতন করছে, কেউ রেপ করছে, কেউ আরেকজনের পাছায় যে খুর মারছে, এই জিনিসগুলো যদি করে ফেলে সেটা হচ্ছে ফৌজদারি মামলা। এরপরে হচ্ছে দেওয়ানি এবং ফৌজদারি মামলার বিচার। দেখো, দেওয়ানি মামলা কোনটা কোনটা অনেকের প্রশ্ন ছিল, একটু খেয়াল করো। বাংলাদেশের দেওয়ানি সম্পত্তি, চুক্তি, পারিবারিক, এই তিনটা জিনিস হচ্ছে মেইনলি দেওয়ানি মামলা বলা হয়। এই তিনটাকে আইনের ভাষায় দেওয়ানি মামলা বলা হয়। আর ফৌজদারি বলা হয় অপরাধ সংক্রান্ত। উভয় মামলারই বিচার করা হয় এখানে। অপরাধ বলতে তোমাদেরকে বুঝাই দিলাম কোনটা। উচ্চ স্তরের সুপ্রিম কোর্ট, জেলা জজ আদালত, একই আদালতে দেওয়ানি এবং ফৌজদারি দুই ধরনের মামলায় বিচার করা হয়। নিম্ন আদালতে কি হয়, দেওয়ানি এবং ফৌজদারি মামলার জন্য আলাদা আদালত রয়েছে। দেওয়ানি আদালত পরিচালনা করেন হচ্ছে জেলা জজ, সাব জজ, সহকারী জজ। ফৌজদারি আদালত পরিচালনা করেন হচ্ছে সেশন জজ, অতিরিক্ত সেশন জজ, ম্যাজিস্ট্রেট। এই পৃথকীকরণের বিচার কার্যকে আরো দক্ষ বা গতিশীল করে তুলেছে। তোমরা এখান থেকে লাস্ট লাইনটা মুখস্থ করবা, এই লাইনটা মুখস্থ করবা, কে কোন কোর্ট পরিচালনা করে, আর দেওয়ানি জিনিসটার মধ্যে কি কি আছে, আর ফৌজদারি অপরাধ কোনটা। এই দুইটা জিনিস হচ্ছে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ। স্ক্রিনশট নাও, দ্রুত দ্রুত স্ক্রিনশট নাও। জলদি বলো, জলদি বলো। ভাইয়া আপনি অনেক ভালো পড়ান, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ডান, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ এগুলো, কিন্তু এমসিকিউতে তোমরা পড়তে গেলে দেখবে এগুলাতে তোমরা খেয়াল পাচ্ছ আর কি। এরপরে হচ্ছে কি, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ। বাংলাদেশে দীর্ঘ সময় ধরে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশাসনিক কাজের পারিপার্শ্বিক বিচার কার্য পরিচালনা করতেন, এতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুব্ধ হতো। আচ্ছা, এফআরবি কোর্সের একটা বিজ্ঞাপন আসছে, আমি তোমাদের একটু ইয়াটা বলে দেই যে আগামী দিন তোমাদের যে এক্সামটা হবে সেই এক্সামে তোমরা কি কি পাবা আমি তোমাদেরকে একবারে একটু বলে দেই। আমার কথা একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে
তোমাদের কন্টেস্ট 7 স্মার্টফোন কন্টেস্ট যেটা 7 আমরা ঘোষণা করছিলাম স্পেসিফিক তোমাদের জন্য, সেটা হবে হচ্ছে কত তারিখে? এটা হবে 31 তারিখে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। এবং এখানকার প্রথম পুরস্কার হচ্ছে স্মার্টফোন। সহজ কথা, প্রথম কি? স্মার্টফোন, ঠিক আছে। আচ্ছা বুঝলাম, স্মার্টফোন। এবং সেটাতে বনি ভাই নিজেই যাবে আর কি, বাসায় দিয়ে আসবে। তবে শর্ত একটা, স্মার্টফোন পাইতে গেলে গ্রুপে সর্বোচ্চ অ্যাক্টিভ থাকতে হবে, এটা হচ্ছে একটা শর্ত। আর তোমাদের জন্য থাকবে 30টা টি শার্ট, চলশিখির টি শার্ট থাকবে, তোমরা দেখছো অলরেডি চলশিখির সাদা টি শার্টটা, ওটা থাকবে। আর তৃতীয় পুরস্কার হচ্ছে 10টা ডায়েরি থাকবে, তৃতীয় যারা হবে তার মধ্যে 10 জনকে ডায়েরি দেওয়া হবে। চতুর্থ পুরস্কার হচ্ছে ইউনিক বই, তবে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে ইউনিক বইটা, কারণ ইংরেজির ইউনিক বইটা বললে ফার্স্ট টাইম সেকেন্ড পেপারে কোনো কিছু লাগতেছে না, 10টা বই পাবে। এছাড়া 50 জন স্টুডেন্টকে দেওয়া হবে কি? মোবাইল রিচার্জ। এছাড়া আরেকটা স্পেশাল গিফট হচ্ছে, যারা যারা এই গ্রুপ থেকে 2000 স্টুডেন্টকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, তারা হচ্ছে এফআরবি গ্রুপে এফআরবি 4.0 গ্রুপ এনরোল করতে পারবে বা কোর্স এনরোল করতে পারবে প্রথম দিন যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টে। কারণ এখন কিন্তু আমাদের হচ্ছে ডিসকাউন্ট টোটালি বন্ধ হয়ে গেছে, এখন টোটালি আমাদের ডিসকাউন্ট বন্ধ হয়ে গেছে, ঠিক আছে। এখন আর কেউ আগের ডিসকাউন্টে ভর্তি হতে পারবে না। তবে এই পরীক্ষাটাই যারা যে 2000 জন প্রথম সিরিয়ালে থাকবে তাদের মধ্যে কেউ যদি ভর্তি হতে চায়, তাহলে তারা প্রথম দিনের যে ডিসকাউন্টটা ছিল, অর্থাৎ 60% যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এটা হচ্ছে সব থেকে বড় সুযোগ আর কি। তোমরা ভাইবো না যে ভাইয়ারা ভর্তি কিন্তু বন্ধ হয় না, ভর্তি কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে, কারণ গত দিন রাত 12টার দিকেই ভর্তি অলরেডি বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে সহজ কথা, আমরা যেটা বলছিলাম সেই কথায় আমরা একদম স্ট্রিক্ট ছিলাম এবং ইনশাল্লাহ আমরা থাকবো, এটা হচ্ছে আমাদের এক মোদ্দা কথা। তবে পরীক্ষাটা খুব দারুণ হবে, পরীক্ষাটা হবে 31 তারিখে। তার আগ পর্যন্ত যাদের যদি অ্যাক্টিভিটি একটু কম থাকে তোমরা একটু অ্যাক্টিভিটি বাড়াই দিতে পারো, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটি 3টার ওপর এক্সাম হবে, ঠিক আছে। বাংলা ইংরেজি আইসিটির ওপর এক্সাম হবে। কয়টা এমসিকিউতে এক্সাম হবে? এমসিকিউ যদি বলি একটা এমসিকিউ এর ওপর, তুমি কি এমসিকিউ খুঁজে পাবা? যদি বলি 1000 এমসিকিউ এর ওপর, তুমি কি খুঁজে পাবা? খুঁজে পাবো না তো। তাহলে এটা নিয়ে কিসের টেনশন তোমাদের? 100 মার্কের এক্সাম হবে। বাংলা ইংরেজি আইসিটির ওপর এক্সাম হবে। তোমাদেরকে আগে থেকেই আমরা বলে দিব যে কোন কোন টপিকের ওপর এক্সাম হবে, আগে থেকেই কোশ্চেন দিয়ে দিব যে কোন কোন টপিকের ওপর এক্সাম হবে। তাও যদি ফার্স্ট না হইতে পারো তাহলে তোমাদের কি থাপড়ানো উচিত, তোমাদের সবাইকে গণহারে থাপ্পড় দেওয়া উচিত, মানে একদম এখান থেকে এক থাপ্পড় দিয়ে মানে কান ফাটা গেলে এরকম মন চায়। আচ্ছা দেখো, আর তোমাদের মধ্যে যারা চুলকানি আছে, এফআরবি কবে শুরু? এফআরবি 20 তারিখ থেকে শুরু হবে, ডিসেম্বরের 20 তারিখ থেকে শুরু হবে, ঠিক আছে। তো তোমরা বারবার জিজ্ঞেস করবা না, ডিসেম্বরের 20 তারিখ, তার আগ পর্যন্ত তোমরা 3.0 গ্রুপে কোন কোন সাবজেক্টের এক্সাম হবে? বাংলা ইংরেজি আইসিটি বাইরে তোমাদেরকে সিলেবাস দিয়ে দেওয়া হবে ভাই। শান্ত শান্ত শান্ত, কমেন্ট বক্সের মধ্যে উত্তেজিত হয়ে গেছে, সবাই উত্তেজিত হয়ে গেছে ভাই। আমি আমার মতো একটা বান্দা কোনোদিন কাউকে মারতে পারে না ভাই, আমি শুধু মুখ দিয়ে অপমান করি। যাই হোক, পরবর্তী অংশে যাই। 2007 সালের 1 নভেম্বর বিচার বিভাগকে আনুষ্ঠানিক নির্বাহী বিভাগ থেকে পৃথক করা হয়। এটি ছিল বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ পরিবর্তন। এই পৃথকীকরণের ফলে বিচার বিভাগের প্রশাসনিক প্রভাব মুক্ত হয়, বিচারকদের জন্য আলাদা সার্ভিস কাঠামো গঠন করা হয়, বিচার ব্যবস্থার স্বাধীনতা এবং নিরপেক্ষতা আরও সুদৃঢ় হয়। বিচার বিভাগের আলোচনা, বিচার বিভাগের নিয়ন্ত্রণটা কীরকম আছে একটু দেখো। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচার বিভাগে রয়েছে বিচার বিভাগীয় পর্যালোচনা ক্ষমতা। সংসদ প্রণীত কোনো আইন বা সরকারি সিদ্ধান্ত সংবিধান বহির্ভূত হলে সুপ্রিম কোর্ট তা অবৈধ ঘোষণা করতে পারেন। বিশেষ করে হাইকোর্ট বিভাগ পর্যালোচনা করে দেখে যে সংসদ প্রণীত আইনের সাথে সংবিধান সাংঘর্ষিক কিনা, অর্থাৎ সংবিধানে একটা আছে, সংসদ একটা বলতেছে, তো দুইটা সাংঘর্ষিক হচ্ছে কিনা।
কোন আইন নাগরিকের মৌলিক অধিকারকে ক্ষুণ্ণ করতেছে কিনা, এবং এর মাধ্যমে বিচার বিভাগের সংবিধানের শ্রেষ্ঠত্ব এবং আইনের শাসন প্রতিষ্ঠিত করে। মানে চিন্তা করে দেখো যে সংসদ যদি আউল ফাউল কোনো উক্তি তৈরি করে, আউল ফাউল কোনো কথা বলে, তাহলে সেটা ডিফিট করবে কে? আদালত। সেটা ডিফিট করবে কে? আদালত। প্রশাসনিক ট্রাইব্যুনাল, আসো পরবর্তী অংশ কি যায়। সংবিধানে 117 নম্বর অনুচ্ছেদের প্রশাসনিক ট্রাইব্যুনাল প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। এর উদ্দেশ্য হলো সরকারি কর্মচারী রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের প্রশাসনিক বিরোধ নিষ্পত্তি করা। সংসদ চাইলে এক বা একাধিক প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠন করতে পারে। এই ট্রাইব্যুনালগুলো সরকারি চাকরিজীবীদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলাজনিত শাস্তি ইত্যাদি বিশেষ বিষয়ে মামলা নিষ্পত্তি করে। এর সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ট্রাইব্যুনালে আপিল করা যায়। আপিল ট্রাইব্যুনালে আপিল করা যায়। আপিল মানে কি? যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়া, এটাকেই বলা হচ্ছে আপিল করা। সংবিধান অনুযায়ী বিচার বিভাগের আহ্বানটা কীরকম বা অবস্থান কীরকম? সংবিধানে 5 থেকে 13 অনুচ্ছেদের পর্যন্ত বিচার বিভাগের মৌলিক নীতি ও অবস্থান নির্ধারণ হয়েছে। বাংলাদেশের সংবিধানে বিচার বিভাগের অবস্থান অত্যন্ত মর্যাদাপূর্ণ। সুপ্রিম কোর্টকে সাংবিধানিক মর্যাদা। সংবিধানের 7 অনুচ্ছেদে বলা হয়েছে সংবিধানে বাংলাদেশের সর্বোচ্চ আইন। তাহলে সংবিধান, বাংলাদেশের সর্বোচ্চ আইনের নাম কি? সংবিধান। 94-4 অনুচ্ছেদে বলা হয়েছে বিচারকগণ তাদের দায়িত্ব পালনে স্বাধীন। সুপ্রিম কোর্টের ক্ষমতা রয়েছে সংবিধান বিরোধী কোনো বিধানকে অবৈধ ঘোষণা করার। তাহলে এখানে যদি এমসিকিউতে আসে যে সংবিধান কর্তৃক যে কোনো বিধানকে বাতিল করে দেওয়ার অধিকার কার আছে বা ক্ষমতা কার আছে, উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টের আছে। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তোমরা যদি কমেন্ট বক্সে উৎপাত করো, তাহলে তোমাদেরকে এখনই ব্লক মারা হবে। তোমরা যদি কমেন্ট বক্সে অতিরিক্ত একটা কথা বলো, তোমাদেরকে এখনই ব্লক করা হবে। অলরেডি তোমাদের গ্রুপ থেকে 1000 মেম্বার রিমুভ করা হয়ে গেছে। তোমরা গ্রুপ চেক করবা, এখন 8000 আছে, আরও 1000 রিমুভ করা হবে। তোমরা যদি ক্লাসের পরিবেশ নষ্ট করো, তাহলে আমি ক্লাসটা বন্ধ করব এবং তোমাদেরকে ধারাধার রিমুভ করব। তুমি কি কথা বলছো না বলছো এটা আমার দেখার বিষয় না। আমি যাকে সামনে পাবো তাকে গ্রুপ থেকে রিমুভ করব। 1 মিনিট টাইম, 1 মিনিট টাইম। এই যে স্টপ ওয়াচ, 1 মিনিট টাইম দিলাম। একটা কোনো সিঙ্গেল কমেন্ট হবে না, অতিরিক্ত কোনো পড়ার টপিক ছাড়া একটা কোনো টপিক হয় না, কোনো এক্সাম কোনো কিচ্ছু না। 1 মিনিট টাইম, 1 মিনিটের ভেতরে সব কমেন্ট বন্ধ হবে। কোনো চুপচাপ কোনো কিচ্ছু না। যদি কমেন্ট বন্ধ না হয় তাকে রানিং এখান থেকে ব্লক মারবো এবং সে ব্লক খুঁজতে পারবে না। রানিং ব্লক মারবো 1 মিনিটের ভেতরে, জাস্ট 1 মিনিট। যে কমেন্ট করবে তাকেই ব্লক মারবো। অতিরিক্ত একটা কথা বললেই খবর খারাপ আছে। তুমি কে না কে কোনো কিচ্ছু দেখার সময় নেই। ক্লাসের পরিবেশ নষ্ট করবা, একদম ব্লক। আচ্ছা ঠিক আছে, চলো এবার পরবর্তী অংশে আমরা যাই। এবার বলবো আমরা সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগের ক্ষমতা কি কি আছে। হাইকোর্ট বিভাগের কোনো সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনে নিম্নলিখিত নির্দেশ দিতে পারে। অর্থাৎ কে হচ্ছে যদি কোনো ধরনের সমস্যা সংক্রান্ত পড়ে, তাহলে সে কি করবে? নিম্নলিখিত কাজগুলো সে করবে। দেখো, 1 নাম্বার, সরকারি কর্মকর্তা বা সংস্থা আইন বহির্ভূত কাজ করেছে কিনা তা বন্ধের নির্দেশ দিতে পারে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আইনের বাইরে কোনো কাজ করে, ক্লাসে বলো, ঠিক আছে। আচ্ছা, কি বললাম? যে কোনো ব্যক্তি বা সংস্থা, বাংলাদেশের যে কোনো ব্যক্তি বা সংস্থার উপরে
সে যদি আইন বহির্ভূত কোনো কাজ করছে কিনা, যদি সেরকম করে তাহলে কি তাকে আমরা কি বের করে দিতে পারবো, মানে হাইকোর্টের মাধ্যমে তার উপর কি স্টে অর্ডার লাগাই দিতে পারবো। ঠিক আছে, পরবর্তী অংশ, আইনের বাইরে গিয়ে কোনো কাজ করা হলে তা বাতিল ঘোষণা, অর্থাৎ কি আইনের বাইরে গেছে এমন কোনো কাজ যদি কেউ করে তাহলে আমরা কি করব, তাকে বলবো এই না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, তুমি বাদ, তোমার সাথে সম্পর্ক নাই, তুমি বাদ। বেআইনি আটক ব্যক্তিকে মুক্তির নির্দেশ দিতে পারে, অর্থাৎ কি আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো সময় যে কাউকে ধরে নিয়ে যায়, তো এই ব্যক্তিটা যদি মামলা করে এবং মামলা জিতে তাহলে তাকে কি নিষ্পত্তি দেওয়ার সুযোগ আমরা তৈরি করে দিতে পারবো আইনের মাধ্যমে। কোনো ব্যক্তির অবৈধ সরকারি পদে থাকলে সেই পদ থেকে তাকে অপসারণ করতে পারে কে, হাইকোর্ট। তাহলে দেখো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই হাইকোর্টের আমরা 4টা কাজ পাইলাম, 4টা কাজ দয়া করে মুখস্থ করবা। সবাই একটু খাতায় লিখো যে হাইকোর্টের 4টি কাজ মুখস্থ, এটা ক এবং এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। হাইকোর্টের 4টা কাজ, সংবিধানগুলো কিভাবে মনে থাকে, কোন অনুচ্ছেদ কিভাবে মনে থাকে না। সংবিধানের উপর তোমাদের একটা ক্লাস নেওয়ার আমার ইচ্ছা আছে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে এবং আমি সুযোগ পাই তোমাদের সংবিধানের আমি ক্লাস নিব। ঠিক আছে, পরবর্তী অংশ, বিচার বিভাগের মর্যাদা এবং ভূমিকা। বাংলাদেশে বিচার বিভাগের রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ, এটি ন্যায় বিচার প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা, মৌলিক অধিকারের এবং সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠার দায়িত্ব পালন করে। তাহলে এখানে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, আর একটা ক নাম্বার দেখি, যে বিচার বিভাগের, আমি যদি তোমাদেরকে ক নাম্বারের জন্য এটা বলি, তাহলে বিচার বিভাগের মূল দায়িত্ব কি? দেখো কি বললাম, বিচার বিভাগের মূল দায়িত্ব কি, ক নাম্বারে আসছে। ধরো সাপোজ এটা ক নাম্বারে আসছে, তাহলে তুমি উত্তরটা কি লিখবা? উত্তর লিখবা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা, সংবিধান রক্ষা, নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠা। এটা হচ্ছে বিচার বিভাগের কি দায়িত্ব, বিচার বিভাগের কি দায়িত্ব। ঠিক আছে, ওকে। এরপরের অংশ, বিচার বিভাগের প্রধান ভূমিকা কি। দেখো, সংবিধানকে ব্যাখ্যা করা এবং প্রয়োগ নিশ্চিত করা, সংবিধান বিরোধী বিধান বা আইনকে বাতিল ঘোষণা করা, মৌলিক অধিকার রক্ষা করা, আইনের শাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, প্রশাসনিক নির্বাহী ক্ষমতার অপব্যবহার রোধ করা। বিচার বিভাগের স্বাধীনতা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় অপরিহার্য। তাহলে এখান থেকে ভাই একটা এমসিকিউ তাহলে দিয়ে দেন। তাহলে দেখো এই যে লাইনটা হচ্ছে তোমাদের জন্য এমসিকিউ। তাহলে সংবিধান বিরোধী কোনো আইনকে বাদ দিতে গেলে কোন বিভাগ সাহায্য করবে, কোন আদালত বলেনি, কোর্ট বলেনি, কোন বিভাগ বলছে, কোন বিভাগ বলছে, তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বিচার বিভাগ। এবার আসো বাংলাদেশের সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্ট বাংলাদেশের সর্বোচ্চ আদালত। সংবিধানে 100 অনুচ্ছেদে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট নামে বাংলাদেশে একটি সর্বোচ্চ আদালত থাকবে এবং এটি 2টি বিভাগের সমন্বয়ে গঠিত হবে। একটা হচ্ছে আপিল বিভাগ আর একটার নাম হচ্ছে হাইকোর্ট বিভাগ। কয়টা বিভাগের সমন্বয়ে? 2টা বিভাগের। সুপ্রিম কোর্টের বিভাগ হচ্ছে 2টা। সুপ্রিম কোর্ট গঠিত হয় একজন প্রধান বিচারপতি বা চিফ জাস্টিসের মাধ্যমে এবং প্রয়োজনীয় সংখ্যক বিচারকের মাধ্যমে। যেরকম কি আজকেই রাষ্ট্রপতি অতিরিক্ত 20 জন বিচারককে নিয়োগ দিছে। কারণটা কি? বিচার কার্যের জন্য গতিশীলতা বৃদ্ধি পায়। তার মানে অতিরিক্ত সংখ্যা আনলিমিটেড, রাষ্ট্রপতি নির্ধারণ করবে এটা। আসন কি? সুপ্রিম কোর্টের স্থায়ী আসন রাজধানী ঢাকায় উপস্থিত হবে, অর্থাৎ সুপ্রিম কোর্ট অলওয়েজ ঢাকায় থাকবে। তবে রাষ্ট্রপতির অনুমোদন ক্রমে বিচারপতি দেশের যে কোনো স্থানে সুপ্রিম কোর্ট অধিবেশন আয়োজন করতে পারে। যদি বিচারপতি মনে করে যে না, রাঙ্গামাটির ভেতরে সুপ্রিম কোর্ট আমি আয়োজন করব, তাহলে তার সেই ক্ষমতা আছে। তবে স্থায়ী আসন হবে হচ্ছে ঢাকায়। বিচারকদের নিয়োগ কি? দেখো, সংবিধানের 95তম অনুচ্ছেদ অনুযায়ী
বাংলাদেশের বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। অন্যান্য বিচারকগণ প্রধান বিচারপতির পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। অর্থাৎ সবখানে কার? রাষ্ট্রপতির হাত। বিচারক হওয়ার যোগ্যতা কি কি খেয়াল করে দেখো। তিনি বাংলাদেশের নাগরিক হওয়া লাগবে। আরে ভাই, বিচার হতে গেলে প্রথম কাজটা কি? প্রথম কাজ হচ্ছে নাগরিক হইতে হবে। নাগরিক না হলে বিচার হতে পারবে না। তিনি সুপ্রিম কোর্টের অন্তত 10 বছর আইনজীবী বা অ্যাডভোকেট থাকতে, অর্থাৎ কি সুপ্রিম কোর্টে তাকে 10 বছর ল প্র্যাকটিস করতে হবে কিংবা আইন প্র্যাকটিস করতে হবে, 2 নম্বর শর্ত। এরপরে হচ্ছে তিনি বাংলাদেশের কোনো বিচার বিভাগীয় পদে অত্যন্ত 10 বছর কর্মরত থাকতে হবে। অর্থাৎ বাংলাদেশের যতগুলো কোর্ট আছে সেই কোর্টগুলোকে 10 বছর তাকে কি করতে হবে? বিচারপতির দায়িত্ব পালন করতে হবে। যে কোর্টের মামলার রায় দিবে সেই বিচারপতি হতে হবে, তাহলে তাকে আমরা সুপ্রিম কোর্টে নিয়ে যাব। কথা কি ক্লিয়ার? আইনের দ্বারা নির্ধারিত কোনো অযোগ্যতা, কোন কোন যোগ্যতা অর্জন করছে। বিচারকদের কার্যকাল এবং অপসারণ খেয়াল করো। 96 অনুচ্ছেদে বিচারকদের কার্যকাল এবং অপসারণ পদ্ধতি বর্ণিত হয়েছে। কার্যকাল হচ্ছে কি, কোনো বিচারক 67 বছর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত দায়িত্ব বহাল থাকবেন। অপসারণের ক্ষেত্রে হচ্ছে সংসদের মোট সদস্যের 2/3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রমাণিত অসৎ আচরণ এবং অযোগ্যতার কারণে বিচারককে অপসারণ করা যেতে পারে। অপসারণের প্রস্তাব সংসদে পাশ হলে রাষ্ট্রপতি আদেশ জারি করবে। এখন আমাকে এমসিকিউর উত্তর দাও যে কততম সংশোধনীতে বিচারকদের অপসারণের জন্য ক্ষমতা সংসদ সদস্যদের হাতে দেওয়া হয়? কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? উত্তর করো। কততম? একদম মারবো ধরে থাক না। এই যে দেখো, তোমাদেরকে মাঝে মধ্যে আমার মারতে ইচ্ছা করে, মনে হয় যে একদম ঠাস করে মেরে দেই। আরে ভাই, কততম সংশোধনী? সংবিধান 96 বার সংশোধন হয়েছে। এক দেব থাপ্পড়। থাপ্পড় চেনো? মানে এমন জোরে করে মারবো যে বাচ্চা কাচ্চা পয়দা হলে সেগুলো বড় হয়ে পয়দা হবো, ওগুলোও কানে শুনবো না। আমি বলছি সংবিধান সংশোধন। বাংলাদেশে এখন পর্যন্ত সংবিধান সংশোধন হয়েছে 17 বার, তোমরা নিয়ে গেছো 96 বারে। গতকালকে পড়াইছি আমি যে 16 সংসদে অর্থাৎ 16তম সংশোধনীতে বলা হয়েছে যে বিচারকদের অপসারণের ক্ষমতা সংবিধান থেকে সংসদ সদস্যদের হাতে ন্যস্ত করা হয়েছে। সংসদ সদস্যদের মধ্যে 2/3 মানুষ যদি চায় যে বিচারপতি ওটা অপসারণ করতে হবে, তাহলে অপসারণ করতে পারবে। এটা হচ্ছে 16 সংশোধনীর মাধ্যমে। কানের নিচে এমন জোরে একটা মারবো, বাচ্চা কাচ্চা বয়রা পয়দা হবে। তদন্ত প্রক্রিয়া। বিচারকদের বিরুদ্ধে অভিযোগ এবং তদন্তের প্রক্রিয়া সংসদের আইনের মাধ্যমে নির্ধারণ করতে পারবে। সুপ্রিম কোর্টের কার্যাবলী দেখো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ক্ষমতা 2টি বিভাগের উপর বিভক্ত: হাইকোর্ট বিভাগের ক্ষমতা, আপিল বিভাগের ক্ষমতা। এবার দেখো হাইকোর্ট বিভাগের ক্ষমতার এখতিয়ার কি কি? আদি এখতিয়ার, নাগরিকদের মৌলিক অধিকারের জন্য কোনো ব্যক্তি আদালতে আবেদন করতে পারবে। হাইকোর্ট বিভাগ কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষকে আইন বহির্ভূত কাজ করা থেকে বিরত রাখতে পারবে। আইনের দ্বারা নির্ধারিত কাজ সম্পাদনের নির্দেশ দিতে পারবে। অর্থাৎ কি আদি এখতিয়ার, পূর্ব এখতিয়ার কোনটা বা পূর্ব ক্ষমতা কোনটা? যে মৌলিক অধিকার রক্ষা করার দায়িত্ব হাইকোর্টের উপর দেওয়া হয়েছে। এবার 3 নম্বর দেখো, বেআইনি আটক হতে পারে, আইনের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারে এমন জনকে আটকাবে। অবৈধ সরকারি পদে অধিষ্ঠিত আছে তাকে আটকাবে। হাইকোর্ট বিভাগের অধীনস্থ সকল আদালত ট্রাইব্যুনালের উপর তত্ত্বাবধায়ক কিংবা নিয়ন্ত্রণের ক্ষমতা রাখবে। মানে সেম কথাই আছে আর কি, 2টা জায়গায় ছিল আর কি। ভাইরে 16 বলে দিলাম, তারপরও 17 বলতেছে। মানে কি পরিমাণ বাটপাড়ারা! তোমাদেরকে পাইলে কান নিচে এমন জোরে একটা চিমটি মারতাম। ফোনের ভেতরে তো মারতে পারতেছি না, দেখে গালটা বাইর করো তো, গালটা বার করো সবাই। এমন জোরে থাপ্পড় দেবো, একদম এমন জোরে মারবো না, বাচ্চা কাচ্চা বয়রা পয়দা হবে। এখতিয়ারের ক্ষমতা। বাংলাদেশের
যে কোনো মামলায় যদি সংবিধানের ব্যাখ্যা, গুরুত্বপূর্ণ আইনের প্রশ্ন বা জনস্বার্থমূলক বিষয় থাকে, তবে হাইকোর্ট সেই মামলা নিজে গ্রহণ করতে পারে। প্রয়োজনে মামলাটি তাদের অন্য আদালতে পাঠাতে পারে তার নিজের সিদ্ধান্তে। যদি হাইকোর্ট মনে করে যে আমি এখতিয়ার মানে হচ্ছে তোমার উপর আমার অধিকার, এই টাইপের কথা বলা হচ্ছে। তো বলতেছে যে হচ্ছে বাংলাদেশের কোনো মামলা যদি মনে করে এই আদালতে না সিলেটের আদালতে পাঠাইতে হবে, তাহলে সেটার ক্ষমতা হাইকোর্টের আছে। অন্যান্য এখতিয়ার কি? হাইকোর্ট তার অধীনস্থ আদালত এবং ট্রাইব্যুনালের ওপর বিচার বিভাগীয় তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণ ক্ষমতা প্রয়োগ করতে পারে। এবার আসি আমরা কোথায়? সংবিধান সংক্রান্ত ক্ষমতা। আপিল বিভাগের, হাইকোর্টের বিভাগের রায়, আদেশ, দণ্ডাদেশ। দণ্ডাদেশ মানে কি? কোন আসামিকে দণ্ড দিল, মানে 5 বছরের জেল হয়েছে তোর, এটা বলা হচ্ছে দণ্ডাদেশ। বিরুদ্ধে আপিল শুনানি এবং নিষ্পত্তি করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ কি, সে যদি আপিল করে তাহলে সেটা করার ক্ষমতা আছে, সেটা বিচার করার ক্ষমতা তার উপর আছে। নিম্নলিখিত ক্ষেত্রে আপিল করা যায়: সংবিধানের ব্যাখ্যা সম্পর্কিত গুরুত্বপূর্ণ আইনি প্রশ্ন থাকলে, অর্থাৎ সংবিধানে একটা আছে মানুষজন বুঝে নাই, না বোঝার কারণটা কি? না বোঝার কারণ হচ্ছে যে মানুষের তো এত পণ্ডিতি নাই, তো পণ্ডিতি নাই জন্য সে আদালতকে বলছে যে সংবিধানে যে এই কথা লেখা আছে এটার ব্যাখ্যা আমার চাই, তখন আদালত তাকে সেই ব্যাখ্যাটা দিতে বাধ্য। হাইকোর্টে কোনো মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখলে, হাইকোর্ট বিভাগ কোনো ব্যক্তিকে অবমাননার দায়ে দণ্ড দিলে, জাতীয় সংসদ প্রণীত কোনো আইন নির্ধারিত হলে। এ ভাই আরো কত বড় আছে, শেষই হয় না কেন জানি। আল্লাহ মাবুদ মাফ করো আমাকে, 87 নাম্বার স্লাইড পড়াচ্ছি। আপিল বিভাগ চাইলে নিজস্ব অনুমোদন বিশেষ আপিলের সুযোগ দিতে পারে। আপিল বিভাগের কাছে বিচার বিভাগীয় মামলা, ন্যায় বিচার, স্বার্থ প্রয়োজনীয় আদেশ, নির্দেশ বা রিট জারি করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ কি, আপিল বিভাগ যদি মনে করে যে আমি কোনো একটা মামলার ক্ষেত্রে নিজে থেকে রিট করব, কিংবা আমি নিজে থেকে একটা মানে ক্ষমতা জারি করতে চাই, যেটা আর কি আর দরকার আছে, এসেনশিয়াল এখন, তাহলে সেটা সে করতে পারবে, নিজস্ব ক্ষমতা আছে। আপিল বিভাগে তার নিজস্ব কোনো রায় বা আদেশ পুনর্বহাল করতে পারে। অর্থাৎ আপিল বিভাগ একটা আদেশ দিছে যে তোমার মৃত্যুদণ্ড, ঠিক আছে, তোমাকে বলতেছি তোমার মৃত্যুদণ্ড, তো তোমার মৃত্যুদণ্ড এটা আপিল বিভাগ আগে দিছিল, তুমি মামলা করছো আবার আপিল করছো, না সেটা বাদ দিয়ে দিছে। সে বলছে কি, আমি তোমাকে মৃত্যুদণ্ড দিছি মানে তুমি শেষ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চল চুপ। এবার আসো উপদেষ্টামূলক এখতিয়ার। সংবিধানে 106-এ বলা হয়েছে, রাষ্ট্রপতি যদি কোনো গুরুত্বপূর্ণ আইনি বিষয়ে সুপ্রিম কোর্টের মতামত চান, তাহলে আপিল বিভাগ রাষ্ট্রপতিকে লিখিত পরামর্শ প্রদান করতে পারে। সুপ্রিম কোর্টের কার্যাবলী খেয়াল করো। বিধি 1 নাম্বার, ক্ষমতা অনুযায়ী রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে সুপ্রিম কোর্ট অধীনস্থ আদালতগুলোর জন্য প্রয়োজনীয় বিধি বা নীতি প্রয়োগ করতে পারে। তত্ত্বাবধান এবং নিয়ন্ত্রণমূলক ক্ষমতা, অনুচ্ছেদ 6। এগুলো মুখস্থ করতে হবে না, এখন এত বেশি আসবে না, এত ডিপের পর আসবে না। হাইকোর্ট বিভাগ তার অধীনস্থ সকল আদালত এবং ট্রাইব্যুনালের উপর নিয়ন্ত্রণ এবং তদারকি চালায়। 3 নম্বর হচ্ছে নিয়োগ সংক্রান্ত। প্রধান বিচারপতি তার নির্দেশে অন্য কোনো বিচারক সুপ্রিম কোর্টের কর্মচারী নিয়োগ দেন। অর্থাৎ কি, প্রধান যে বিচারপতি আছে তিনি চাইলে অন্য কোনো বিচারপতি নিয়োগ দিতে পারবে, তবে সুপ্রিম কোর্টের কর্মচারীর ক্ষেত্রে। কোর্ট অফ রেকর্ড, সুপ্রিম কোর্ট একটি কোর্ট অফ রেকর্ড, অর্থাৎ একটি সিদ্ধান্ত স্থায়ীভাবে সংরক্ষণ করে থাকে। অর্থাৎ সুপ্রিম কোর্টে যত ধরনের মামলা হয়েছে সব ধরনের মামলাগুলো সে কি কোর্ট অফ রেকর্ড রাখে, অর্থাৎ কি সে রেকর্ড করে রাখতে পারবে। কর্মচারীদের জন্য শর্তাবলী কি কি আছে? সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারী শর্তাবলী আদালত প্রণীত বিভিন্ন বিধি অনুযায়ী নির্ধারিত হয়। আমি এই জন্যেই, তোমরা চিন্তা করে দেখো, এই অধ্যায় যদি আমি একদিনে পড়াইতাম তোমরা নিজে মারা যাইতা, আমাকেও মেরে ফেলতা। তা আলহামদুলিল্লাহ আমাদের পড়াশোনা শেষ, লাস্টে একটু প্রমোশন করে দেই যে তোমাদের মধ্যে, হে আল্লাহর বান্দা, তোমাদের মধ্যে যদি কেউ পরীক্ষায় ভালো করতে চাও, কেউ যদি পরীক্ষায় A+ পেতে চাও, টেস্ট পরীক্ষায় বাপ মায়ের চেহারায় নূরের ঝলকানি দিতে চাও, তোমরা FRB 4.0 কোর্স এনরোল করো। একমাত্র FRB 4.0 কোর্সের মাধ্যমেই তোমরা সিকিউ ব্যাচ পাচ্ছ, MCQ আনলিমিটেড এক্সাম পাচ্ছ, ভাইয়াদের কাছে ক্লাস পাচ্ছ, ভাইয়াদের PDF পাচ্ছ, শুধু ভাইয়াকে পাচ্ছ না। তোমরা চাইলে পরীক্ষার আগে পর্যন্ত সিকিউ নিব, তোমরা চাইলে পরীক্ষার আগে পর্যন্ত MCQ নিব। হে আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তুমি কি চাও না নিজে ভালো করে পড়তে? হে আল্লাহর গোলাম, তুমি কি চাও না তোমার বন্ধু বান্ধবীর থেকে তুমি এগিয়ে যাইতে? হে আল্লাহর বান্দা, তুমি কি চাও না মানবিকের প্ল্যাটফর্ম কোনো থেকে তুমি HSC-তে A+ পাও? আল্লাহর বান্দা, নিজের সাথে গুনাহগারি করিও না, নিজের সাথে নাইনসাফি করিও না। আল্লাহর বিচার বড় বিচার,
আজকে তুমি নিজেকে ফাঁকি দিলে পরের দিনেই তুমি মারা খাবে। তো নিজেকে বাঁচাতে আল্লাহর বান্দা তাড়াতাড়ি FRB 4.0 কোর্সে এনরোল করো, কারণ ডিসকাউন্টের মেয়াদ নাই। পরীক্ষাতে যদি ভালো করো সেখান থেকে 2000 জন শুধুমাত্র আগের ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। তারপরে আবার 3800 টাকার কোর্স হয়ে যাবে 4200, তারপর হয়ে যাবে 9000। হে আল্লাহর বান্দা, এমনিতেই নাই কোনো টাকা, তাহলে আল্লাহর বান্দা তুমি কিভাবে কোর্স এনরোল করবে? আল্লাহর বান্দা ভালো করে পড়ো, শনি রবিবার ভালো করে পড়ো। 31 তারিখ যখন আসবে তখন তুমি যেন পরীক্ষা দিয়ে একটা স্মার্টফোন নিয়ে আমার ক্লাসই করতে পারো, ঠিক কিনা? চাই, সবাই চাই। ঠিক আছে, আমিন আমিন সুম্মা আমিন সুম্মা আমিন। তোমরা ভালো করো, এটাই তো চাই ভাই আমরা। আলহামদুলিল্লাহ। রাহুল, কথা হবে, খেলা হবে FRB-তে। 31শে ডিসেম্বর তোমাদের এক্সাম। তোমরা তো বুঝতেছো তোমাদেরকে নিয়ে আমাদের প্ল্যান পরিকল্পনা কত দূর, ঠিক আছে? আর হ্যাঁ, এই অধ্যায়টাই তোমাদের এত কঠিন, এই অধ্যায়টা তোমাদের জন্য এত বেশি কঠিন। তো আমি এই অধ্যায়টা এই জন্য 3টা ক্লাসে সম্পূর্ণ করছি। তো 3টা ক্লাসে সম্পূর্ণ করার মানে তো বুঝতেছো যে যেখানে আমরা একটা অধ্যায় থেকে সর্বোচ্চ 2টা ক্লাস নেই, এবং আমার তো মনে হয় না যে প্ল্যাটফর্মের অন্য কেউ বা মানে আমার মতো এভাবে ক্লাস নেয় আর কি, কারণ আমি অনেক বেশি ক্লাস নেই আর কি। এটা একটা খুব খারাপ জিনিস। যাই হোক, সেটা গুরুত্বপূর্ণ না, তোমরা আমার পড়া বুঝছো কি না এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আশা করি তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো। আর লাস্টে একটা কথা বলে দেই যে আলটিমেটলি দিন শেষে একটা জিনিস মাথায় রাখবা, দিন শেষে গুরুত্বপূর্ণ হচ্ছে তুমি নিজেকে সাকসেস দেখতে পারতেছো কিনা, নিজেকে সুখী দেখতে পারতেছো কিনা। দিন শেষে সুখে থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। দিন শেষে হতাশা নিয়ে ঘুমানো, সারা রাত জেগে থাকা, ডিপ্রেশনে পড়া, হীনমন্যতায় পড়া, খারাপ লাগা, নিজেকে নিজের অস্তিত্ব খুঁজে না পাওয়া, এই ধরনের ঘুমের আশা প্রত্যাশা কোনো কিছু করিও না এখন। এই ধরনের কাজ করিও না যাতে তোমাকে কোনো একটা দিনে হীনমন্যতায় ঘুমাইতে হয়, কোনো একটা দিনে ডিপ্রেশনে ঘুমাইতে হয়, কোনো একটা দিনে এমন মনে হয় যে আমি এই ভুলটা না করলেও পারতাম, যদি ওই সময়টা ফিরে পাইতাম। এই ধরনের আফসোস নিয়ে ঘুমানোর দরকার নাই। আফসোস না নিয়ে ঘুমানোর জন্য হলেও কি এখন একটু পড়াশোনা করো, একটু পড়াশোনা করলেই A+ পেয়ে যাবা। A+ পাওয়ার খুশিটা অন্যরকম, A+ পাওয়ার খুশিটা অনেক বেশি অন্যরকম। যখন বলবা যে A+ পাই কতজন মানবিক থেকে, তুমি তাদের মধ্যে একজন হয়েছো, দেখবা তোমার কলেজ থেকে সর্বোচ্চ 5 জন পাইছে, 5 জনের মধ্যে তুমি একজন হয়েছে। তো তোমার কি ইচ্ছা করে না যে 5 জনের মধ্যে একজন হয়ে যায়? তোমার কি ইচ্ছা করে যে বাকি যে 400 জন তোমার কলেজ থেকে পরীক্ষা দিয়েছে সেই 400 জনের মধ্যে অন্তর্ভুক্ত হইতে? না, টিচাররা 5 জনকেই মনে রাখবে, সমাজ 5 জনকেই মনে রাখবে, তোমার একাডেমিক এক্সিলেন্সি এই 5 জনকেই মনে রাখবে। তো 5 জনের মধ্যে হও। অন্তত রাতের ঘুমটা কোনো একটা দিনে 10 ঘন্টা পড়ে দেখো, দেখবে ভালো লাগতেছে। 10 ঘন্টা পড়লে দেখবা যে অনেক পড়া পড়ে ফেলছে। 10 ঘন্টা সবাই পড়তে পারে না। 10 ঘন্টা পড়তে হলে স্ট্যামিনা দরকার আছে, ডেডিকেশন দরকার আছে, নিজের কাছে সৎ বোধটা হওয়া দরকার আছে। তো দিন শেষে যেন 10 ঘন্টা পড়ার পরে ঘুমাবা যখন, তখন মনে হয় যে না, আজকে এই সাবজেক্টে এতখানি পড়ে ফেলছি, তো যতখানি পড়ে ফেললাম ততখানি আমার এখানে আর হাত দিতে হবে না। এই জিনিসটা আমার একদম কংক্রিট, এটা নিয়ে কোনো চিন্তা নাই। পরবর্তী দিনে বাকি যে 10 ঘন্টা আছে, পরবর্তী দিনে 10 ঘন্টা, সে 10 ঘন্টায় যেন আমি আরও অনেক বেশি পড়তে পারি। একটা জিনিস আমি তোমাদেরকে পোস্টে বলছিলাম না, যে ছেলেটা ফজরে ঘুম থেকে উঠে পড়তে বসে এবং যে ছেলেটা জোহরে ঘুম থেকে ওঠার পরে বা 12টার দিকে ওঠার পরে 1 ঘন্টা ফোন স্ক্রলিং করে চিন্তা করে আমি পড়তে বসবো, তাদের মাঝখানে আকাশ এবং জমিনের পার্থক্য আছে। তো এই আকাশ এবং জমিনের পার্থক্য একদিনে কখনো হবে না। আজকে 1 ঘন্টা পড়া শুরু করো, আগামীকালকে 2, তারপরের দিন 3, এভাবে 10 ঘন্টাতে যাও। দেখবা ঘুম ভালো হবে, পড়াশোনা ভালো হবে, রেজাল্টটাও ভালো হবে, ডিপ্রেশনটা কমবে, ভালো না লাগার যে একটা রোগ আছে সেই রোগটা অন্তত কমে যাবে। তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ইনশাল্লাহ আমি চাই তোমরা সবাই ভালো কিছু করো। তোমাদের সবার জন্য অনেক শুভকামনা, তোমাদের জন্য সবার জন্য অনেক ভালোবাসা। আজকের মতো এই পর্যন্তই। পরের দিনে ইনশাল্লাহ আরও ইন্টারেস্টিং কোনো কিছু নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।